বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জেনারেল ইব্রাহিম, আপনি তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে যদি খুব কুইক বলেন, তারপরে আমরা একটু নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় গ্রেফতার ঘটনায় যেতে চাই। আপনি তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে কি বলতে চাচ্ছেন? ডক্টর আলমগীর বলছিলেন এটি আমাদের সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে। আমি বলতে চাচ্ছিলাম আমি একটু সংশোধন করি, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এবং সংসদ কর্তৃক সংশোধিত সংবিধান অনুযায়ী। আমি 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 একটু মাঝখানে বলে নিই, আমাদের দর্শকরা কিন্তু বলছেন যে আওয়ামী লীগের বিচলিত হওয়ার কারণ এটাই যে কারণ এই সরকারের ক্ষমতায় থাকার ব্যাপারে এবং ৫ জানুয়ারি নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগের ভারতের কংগ্রেস সরকার অনেক সাহায্য করেছিল। ডক্টর মঈনুদ্দিন আলমগীর নিশ্চয়ই অনেক বলবেন। এই সরকারের নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়ায় কিংবা নির্বাচনের জনগণের সমর্থনের আনয়নের প্রক্রিয়ায় কংগ্রেস সরকার ভারতে থেকে আপনার এখানে সহায়তা করেছেন, এই ধরনের কথা বিশ্বাস করার কোনো আপনার বাস্তবসম্মত বা বিজ্ঞানসম্মত কারণ নেই। এটা প্রমাণ করতে হবে, যদি কেউ বলতে থাকেন কেউ প্রমাণ করতে হবে। মাননীয় সাবেক মন্ত্রী মহোদয় যেরকম বললেন প্রমাণ করতে হবে, আমিও কথা একটা বলে রাখি যেটা প্রমাণ করতে হবে। সে কথাটা হলো এরকম যে ভারতেই এমিসারি পাঠিয়েছেন টু কনভিন্স জাতীয় পার্টি যে তুমি ইলেকশনে আসো, এবং জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে কোনো একটা ঘোরের অবস্থায় সেটা আবার জনসমক্ষে বলেও ফেলছেন যে আমাকে এই কথা বলেছেন। তো অর্থাৎ কিনা ভারতের তৎকালীন কংগ্রেস সরকার, যেটা এখন শেষ 3 দিনে আছে, তারা খুব উদ্বিগ্ন ছিল যে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ যেন জয়ী হয়ে আসে, তার সঙ্গে যেন 2-4টা দল থাকে। তার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার আপ্রাণ চেষ্টা করেছে। চেষ্টা করাটা আওয়ামী লীগের জন্য দায়িত্ব, আওয়ামী লীগ নিজের রক্ষার্থে নিজের সুবিধার জন্য করবেই, এর জন্য ওনাকে গালি দেওয়ার কিছু নেই। বাকি যাদের প্রতি চেষ্টা করা হচ্ছে ওনারা নিজেদের রক্ষা করেছে, কেউ গিয়েছে কেউ যায়নি। তো আমি যেটা বলতে চাই সেটা হলো পৃথিবীর যতগুলো দেশ আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখে বা যাদের সম্পর্কটা আমাদের জন্য ম্যাটার করে, তাদের মধ্যে একমাত্র ভারত 100% অ্যান্ড সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া 100% না হলেও 99, 95, 96% সমর্থন, সহযোগিতা, উৎসাহ, পৃষ্ঠপোষকতা সবকিছুই দিয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে জানুয়ারি নির্বাচনের সময়। অন্য কোনো দেশ এটাতে আগ্রহ নিয়ে দেয় নেই, কারণ হচ্ছে অন্য সকল দেশই চাচ্ছিল যে তোমরা একটা ফর্মুলা বের করো, আলাপ আলোচনা করে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন করো। এবং ভারত বলছিল যে নির্বাচনের সময় নির্বাচন হওয়া উচিত, সংবিধানের সময় নির্বাচন হওয়া উচিত। সেই সংবিধান মোতাবেক নির্বাচন করেছেন, ওয়ের বাই মেজরিটি। ইফ মেজরিটি পার্লামেন্টের সদস্যের কারণে যদি কোনো ব্যক্তি সরকার গঠনের জন্য অধিকার পায়, তাহলে এই সরকারের ওই অধিকার আছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যদের দ্বারা তারা সরকার গঠন করে। আমি সংবিধানেরটা চলে যাই, আপনি ভুলে যাবেন আবার। সংবিধানেরটা হলো বাংলাদেশের একটি প্রখ্যাত ইংরেজি পত্রিকা আছে যার নাম ডেইলি স্টার, তার আরো প্রখ্যাত সাংবাদিক ভাইয়ের নাম হচ্ছে জানা মাহফুজানাব, মুক্তিযোদ্ধা মাহফুজানাব 5 মাস আগে জিটিভিতে ইন্টারভিউ দেওয়ার সময় ইংরেজিতে একটা সেন্টেন্স বলেছিল, মাননীয় সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছেন সংবিধানের সংশোধন প্রসঙ্গে, যেটা পলিটিক্যালি হাইলি ইররেসপন্সিবল একটি রায়, এবং আপনি এখানে সময়ের অভাবে পারবো না বলতে, কিন্তু যদি সময় দেন আমি পত্রিকার কলাম আপনাকে ইমেল করে পাঠিয়ে দেবো, আপনি মেইলে ফেসবুকে দিয়ে দিবেন। সেটা হলো এই, পার্লামেন্ট সংশোধন করে ফেলেছে সুপ্রিম কোর্টের রায়ের বহু পূর্বে। পার্লামেন্টের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার নিমিত্তেই মাননীয় সাবেক প্রধান বিচারপতি তার কলম ব্যবহার করেছেন, যেটা অত্যন্ত অনৈতিক কাজ হয়েছে। আচ্ছা, সেটা আপনার মতামত, আমি একটু জেনারেলি আমার মতামত না, ক্যালেন্ডারের তারিখ বলবে আপনারা। দেখুন ক্যালেন্ডারের তারিখ মানে সেটা তো পত্রিকার মন্তব্য করব। দেখুন যে কোন তারিখে রায় হলো, কোন তারিখে পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করলো। তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে প্রস্তাব করেছিলেন ধীরেন্দ্রনাথ। যখন আপনার 1956 সালের সংবিধানে এটা স্বীকার পায় তার অনেক আগে, তাই বলে তিনি আপনারা যে সূত্রের কথা জেনারেল ইব্রাহিম বললেন সেই সূত্র অনুযায়ী তিনি অপরাধ করে ফেলেছেন? তিনি কি সেই সংবিধান যারা রচনা করেছেন তাদেরকে প্রভাবিত করে? না স্যার, সেটা না। আপনারা বারবার বলছেন দেশবাসীকে সুপ্রিম কোর্ট বলেছে এটা সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয়, তাই সংশোধন করলাম। ডাহা মিথ্যা। না, এটা ডাহা মিথ্যা নয়, এটা জনগণকে ধোঁকা দেওয়া। তারা ডাহা মিথ্যা বলেন এবং তারা প্রতারণার অপচেষ্টায় লিপ্ত থাকেন। না, আমরা আসলে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ থেকে একটু বেরিয়ে আসি, আমরা অন্যদিকে যাই। জেনারেল ইব্রাহিম, আপনার কাছে জানতে চাইবো যে খুব সংক্ষেপে যে বিএনপি সহ 19 দলীয় জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে র্যাবের যে 3 অভিযুক্ত কর্মকর্তা আছেন তাদেরকে কখনোই গ্রেফতার করা হবে না, শাস্তির আওতায় আনা হবে না, এটা সরকারের শুধু আইওয়াস, কিন্তু ফাইনালি আনা হয়েছে। এখন আপনারা কি বলবেন? এখন বলবো তারা গ্রেফতার হয়েছে, তাদেরকে 54 ধারা না করে আপনি কি বলে মার্ডারের ধারার মধ্যে নিয়ে আসেন এবং তারপর প্রক্রিয়াটা শুরু করেন।
কারণ এর একটা রাজনৈতিক দিক আছে, একটা আইনগত দিক আছে, একটা প্রশাসনিক দিক আছে, তিনটা দিক আছে। বিএনপি বা অন্য দলীয় জোট রাজনৈতিক দিকটা দেখবে, সুশাসনের দিকটা অনুমিত অবস্থায় দেখবে, যেহেতু তারা সাবেক বিরোধী দল এবং এই মুহূর্তে পার্লামেন্টে নাই। যদি এই চাপটা না থাকতো সম্ভাবনা আছে গ্রেপ্তারি হতো না। খালিকুজ্জামান ভাই কি মনে করেন এই চাপটা থাকা না থাকা, গ্রেপ্তার হওয়া না হওয়া এবং পরবর্তী কার্যক্রম হিসেবে আপনার পর্যবেক্ষণ কি? র্যাবের যে 3 কর্মকর্তা খুন হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন এবং যে 7 জন খুন হয়েছেন সেই মামলাটির ব্যাপারে এটা তো যে বিতর্কটি এখন আসছে এটা অনভিপ্রেত, কারণ এটা নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে। তারপর আমি একটু ব্রিফ অ্যাকাউন্টটা বলি। সেটা হলো যে এই যে আজকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এটা 1979-এ আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স যেটা হয়েছিল, সেই অর্ডিন্যান্সের পশ্চাতে ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে প্রক্লামেশন অফ 20th August 75। খেয়াল করে দেখবেন 75-এর 15ই আগস্টের পরে 20ই আগস্টের প্রক্লামেশন এবং 7ই নভেম্বর সিপাহী অভ্যুত্থানের পরে 8ই নভেম্বরের প্রক্লামেশন, এই ব্যাকগ্রাউন্ডে এই অর্ডিন্যান্সটা হয়েছিল। এবং 2002 সালে অপারেশন ক্লিন হার্ট সেটা বলে 85 দিনের একটা অভিযান হয়েছিল এবং 40,000 সামরিক বাহিনী, 10,000 গ্রেপ্তার, অর্ধশতের কাছে সেটা হার্ট অ্যাটাকে মানুষ মরে যাওয়া, এই ঘটনাগুলি ঘটলো। 2003 সালের 9 জানুয়ারি সেখানে জয়েন্ট ড্রাইভ ইন্ডেমনিটি অর্ডিন্যান্স করা হলো 2003। এখানে এসে বলা হলো ওই অক্টোবর থেকে জানুয়ারি 9 পর্যন্ত কোনো অ্যাকশনের বিরুদ্ধে কোনো বিচার হবে না, ইন্ডেমনিটি দেওয়া হলো। এবং তারপরে 2003 সালের জানুয়ারিতে স্পেশাল ইউনিট অফ পুলিশ উইথ কমান্ডো ট্রেনিং র্যাট এটার একটা ইয়ে করা হলো। আবার 2003 সালের 2 জুন তারিখে এসে ক্যাবিনেট কমিটি অন ল অ্যান্ড অর্ডার তারা বললো র্যাটকে রিপ্লেস করতে হবে র্যাব দ্বারা, এবং এই করে র্যাব হলো। এখন আর্ম পুলিশ ব্যাটালিয়নে দেখেন ঘটনার 5টা কাজ, তাদের 5টা কাজের মধ্যে 5 নম্বরের কাজটা কি? সরকার অর্পিত অন্য কোনো দায়িত্ব পালন। হোয়াট ডাজ ইট মিন? এর সঙ্গে আরো 2টা যুক্ত করা হয়েছে। সেটা কি? অপরাধ ও অপরাধমূলক কার্যকলাপ বিষয়ে গোয়েন্দাগিরি, সরকারের নির্দেশে কোনো অপরাধের তদন্ত পরিচালনা। এই 3 জায়গায় হচ্ছে এই বাহিনীটাকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করার হাতিয়ারটা হাতে রাখা হয়েছে এবং তাকে আবার ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। 13 নম্বরে বলা আছে যে নো সুট প্রসিকিউশন or other legal proceeding shall be against any member of force। মানে এদের বিরুদ্ধে বলা হয়েছে কি যে অন গুড ফেইথ তারা যদি কোনো অপরাধ করে আপনি ওদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না। এইভাবে ইন্ডেমনিটি দিয়ে এই বাহিনীগুলি যখন তৈরি হয়েছে এবং শুরু হলো কি দিয়ে, পিচি হান্নানকে সেখানে গুলি করলো, করে এখানে 2 জন লোকের সাক্ষী নেওয়া হলো। সেই সাক্ষী নাসের শেখ এবং আবু সাইদ। আপনি মোটামুটি ভাবে ব্যাকগ্রাউন্ড বলেছেন, কিন্তু ডক্টর মহিউদ্দিন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার দল এখনো ক্ষমতায় আছে, তারা এইরকম একটি আমি বলবো যে ড্রাকোনিয়ান ল দ্বারা প্রতিষ্ঠিত একটি বাহিনীকে তারা রাখলেন কেন? ওনার একটা কথা আমি আনতে পারলাম না, ওনার একটা স্টেটমেন্ট ছিল, একজনের লেখায় আছে, উনি বলছিলেন সেই দিন যে এই ধরনের যে বিধান, এই 2টার ব্যাপারে ওনার একটা বক্তব্য আছে যে সেটা সরকারের হাতে একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে, এই ব্যাপারে উনি উদ্বিগ্ন ছিলেন। কিন্তু পরবর্তীকালে ওনাদের আমলে কেন সেই জিনিস হাতিয়ারটা হাতে রাখলেন সেটা তো অবশ্যই অন্য প্রশ্ন। এখন দেখেন এই যে রাখলেনই না, মানে উনারা তো এটা ব্যবহারও করেছেন এবং মুন্সিয়ানার সাথে। এটা হলো যে আপনার পিচি হান্নানের মেয়ে সে স্টেটমেন্ট দিয়েছে একজন এমপির নির্দেশে তাকে হত্যা করা হয়েছে। এবং এই যে সুমন আসানুল্লাহ মাস্টারের হত্যার 1 নম্বর যে সাক্ষী, তাকে বলা হলো গণবিদ্যুৎ মারা গেছে। লিমনের কথা আপনারা জানেন, সালটা বলেন একটু। এটা হলো ওই যে ওই সময় আপনার 2004-05 সালের দিকে। আচ্ছা, এখন এই সময় এসে তারা যে এই কাজগুলি করলো, প্রথম কথা হচ্ছে আপনি এদের বিচার করবেন, র্যাবের ওটা করবেন, ঠিক আছে, কিন্তু প্রথম যারা এই কাজগুলি করায়, কারণ রাজনীতির দুর্বৃত্তায়ন থাকবে, মন্ত্রী এমপিদের 2000 গুণ তাদের টাকা বাড়বে, ওদের এই টাকাটা যোগান দিবে কে? তাহলে এই সন্ত্রাসী এখন এই যে কি নাম ওর, এই যে প্রধান আসামি নূর হোসেন কি, এখন এখানে দেখেন বলা আছে বেআইনি অস্ত্র, গোলা বারুদ, বিস্ফোরক উদ্ধার করবে তারা। 11টা লাইসেন্স দিয়েছে, তার নামে 22টা মামলা, 6টা হত্যা মামলা। ডক্টর আলমগীরের সময় কয়টা দেওয়া হয়েছে? এটা এই সময়, এই সময় বলেন। আচ্ছা, এই সময় না না, নিশ্চয়ই 4 মাসে দেওয়া হয়নি। ডক্টর আলমগীর আপনার সময় নিশ্চয়ই একটি দেওয়া হয়েছে কিনা? একটি দেওয়া হয়েছে। নূর হোসেনের সময় দেওয়া মানে হয়েছে, নিশ্চয়ই 4 মাসের মধ্যে এতগুলি দেওয়া হয় না। 4 মাস না, খোলাসা করে দিই। এখানে বলা হয়েছে খালিকুজ্জামান সাহেব বলেছেন যে ওই নূর হোসেনকে 11টি অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছিল। কেমন? আমাদের যে প্রচলিত আইন, সে প্রচলিত আইন এবং বিধান অনুযায়ী কোনো ব্যক্তি বিশেষের অনুযায়ী 2টি অস্ত্রের বেশি লাইসেন্স দেওয়া যায় না।
11টি লোকের মধ্যে লেখর অনুকূলে কে লাইসেন্স দিচ্ছে আমাদের জানা আমার মনে নেই হয় স্ত্রী, এবং পুত্র, নিশ্চিতভাবে কন্যা সহ, ভাতিজা সহ হতে পারে, সবাই সহ। নিশ্চিতভাবে এটা আওয়ামী লীগের শাসনামলে, যে শাসনামলের কথা আপনারা বলছেন, বা যে সময় আমি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম সে সময় দেওয়া হয়নি। এটা আমি চ্যালেঞ্জ আমি বলতে পারি। পত্রিকার একটা রিপোর্ট দেখে মহাজোট সরকারের আমলে 10,000 অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। তা হয়েছে। আপনি আচ্ছা, খালি তার মধ্যে আপনি দেখেন, জি। আপনি নূর হোসেনের কথা বলেছেন, না, আমি বলছি দশনের তো হবেই। আপনি দেখেন সাখাওয়াত হোসেন চঞ্চল, ওই যে মার্ডার হলো গুলশানে, তারেক দেলোয়ার, ভাগ্নে চঞ্চল সহ এদেরকে লাইসেন্স কিন্তু দেওয়া হয়েছে আওয়ামী লীগ এই জোট সরকার আমলে, মহাজোট। না আপনি ভালো করে দেখেন, তারিখগুলি দেখেন, পত্রিকার ইয়েটা দেখতেছি, পত্রিকা দেখলে এই সময় আপনাদের আমলের কথা বলছি। একটা হলো এখানে একটু দেখেন, লাইসেন্স দেওয়া কিন্তু সেই অনেক আগে পাকিস্তান আমল থেকে শুরু হয়েছিল। তারপরে লাইসেন্স প্রতি বছর কিন্তু নবায়ন করা হয়। যে ব্যক্তিকে আপনি লাইসেন্স দিলেন, সে ব্যক্তি তার অস্ত্রের যদি কোনো অসৎ ব্যবহার সেই সংশ্লিষ্ট সময় না করে, তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে নবায়িত হয়। এখানে 2011 সালের রেফারেন্সও আছে যে অস্ত্র লাইসেন্স, এবং ওরা হলো এই সব খুনিরা আমাদের কথা বলে। এটা যদি হয়, আমি বলবো এটা যদি হয় তাহলে এটা একটা কমিটি দিয়ে অনুসন্ধান করেন, কবে তারা লাইসেন্স পেয়েছিল, কবে নবায়ন, এবং কি কারণে সঙ্গে আমি এই প্রসঙ্গে আমি জানতে চাইবো যে কথাটা একটু জোরদার করতে চাই, ওনার কথাটাই, যে আমি কথাটা এই নিয়মে বলতে চাই যেটা সম্মানিত খালিকুজ্জামান ভাই বলতেছিলেন। আপনি যদি মেহরবানি করে দেখেন, এই কলম দিয়ে যে আমরা লিখি, লেখার জন্য কিন্তু কলমকে দায়ী করলে ঠিক হবে না। কলমের নিকট শক্তিটা কিন্তু ফাইনালি হাতের মাধ্যমে আসে, আর কমান্ডটা সৃষ্টি হয় মাথা থেকে। তো র্যাবের 3 জন এবং র্যাব বাহিনীর যা কিছু কর্মকাণ্ড, তার জন্য একটা কমান্ড চ্যানেল আছে। না, আমি একটু কথাটা সংক্ষিপ্ত করে, একটা ইনকোয়ারি করা উচিত। আমার একটা বিরতি দিতে হচ্ছে, ডক্টর আলমগীর। আমি বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে আপনার সময় র্যাবকে কিরকম ভাবে ব্যবহার করা হয়েছে, এবং আসলে যে অস্ত্রের লাইসেন্স দেওয়ার যে প্রশ্নটি আসলো, কি যোগ্যতার কারণে বা কি যোগ্যতা পূরণ করলে মানুষকে লাইসেন্স দেওয়া হতে পারে। আমরা দেখেছি যে এই লাইসেন্সগুলির অবৈধ ব্যবহারই বেশি। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকের বাংলাদেশ সৌজন্যে গ্রামীণ ফোন। ভালো লাগে ভিড়ের মাঝে একটুখানি আলাদা হতে, ভালো লাগে ভালো লাগা একটুখানি বাড়তি পেতে, সাথে থাকা যখন তখন না চাইতেও মুগ্ধ হওয়া, কখন যেন হঠাৎ করে ভালো লাগে হারিয়ে যায়। গ্রামীণ ফোন স্টার প্রোগ্রাম মানে আ ওয়ার্ল্ড অফ প্রিভিলেজেস। থাকছে হাজারটা লাইফস্টাইল ও প্রায়োরিটি অফার। আপনার স্টার স্ট্যাটাস জানতে ডায়াল করুন *111 *9*1#। চলো বহুদূর। গ্রামীণ ফোন। আমার লাইফে নবরত্ন তেল পাশে ছিল। নটি জড়িবুটির গুণসম্পন্ন নবরত্ন তেল মাথা ধরা ক্লান্তি, টেনশন আর অনিদ্রা দূর করে। ঠান্ডা ঠান্ডা, কুল কুল। আমার কাছে আভিজাত্যের আরেক নাম তোমার তুলনা আমি খুঁজি না, সম্পূর্ণ তুমি আমার। যুগ যুগ ধরে স্বর্ণোজ্জ্বল ত্বকের জন্য স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। রূপচর্চায় আভিজাত্য। মা, ক্লাস শেষে রনি আর বনি কলম ফাইটিং, খেচেন ঘেটাস গেলাম থামাতে, আর অমনি এক ধাক্কা, বাস খালি আমার গায়ে। 4 টাকার দাগ আর কাহিনী এত বড়। সার্ফ এক্সেল মিনি প্যাক মাত্র 4 টাকায়। লাক্স ফ্রেশ স্প্ল্যাশ কুলিং মিন্ট সমৃদ্ধ। ফ্রেশ স্প্ল্যাশ কুলিং মিন্ট ও সি মিনারেলস সমৃদ্ধ। জীবনের আরো বেশি কিছু এখন হাতের মুঠোয়। ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডসাম 10-এ 10 দিচ্ছে 10 টাকায় 10 গ্রাম প্যাক। এবার সৃষ্টি হবে, ধ্বংস হবে, বন্ধু হবে, গল্প হবে, পৃথিবী হবে আমার ইমাজিনেশনে। লাইফ আমার কথা বলে, রাস্তা আমার পথে চলে। My way, the highway, আমি জীবনে ডাক।
পৃথিবী তৈরি হবে আমার ইমাজিনেশনে, আর সাথে আছে বন্ধু, ফ্রি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার, 75 MB 3G 25 টাকায়। সাথে থাকছে আরো অনেক কিছু। জয়েন করতে ডায়াল *111*44*1#। চলো বহুদূর, গ্রামীণ ফোন। শুভ্রতা ছড়িয়ে খুশি দেয় ভরিয়ে মন শুধু তোমাকে চায়। সাদার নতুন নাম ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। খেলার মাঠে চেহারাকে কত কিছুই না পটাতে হয়, সূর্যকে পটাতে হয়, গরম আর ধুলোবালিকেও পটাতে হয়, কখনো বোলারকেও, আবার ফ্যান্স, মিডিয়া সবাইকে পটানোর মতো লুকের জন্য প্রয়োজন নতুন ফেয়ার এন্ড লাভলি মাল্টি এক্সপার্ট ফর মেন, যাতে সান এক্সপার্ট, অয়েল কন্ট্রোল এবং ফ্রেশনেস এক্সপার্টের কাজ করে দেয় এক্সপার্ট ফেয়ারনেস। বয়স তো মাত্র 23, এখন না পটালে কখন? নতুন ফেয়ার এন্ড লাভলি মাল্টি এক্সপার্ট। ছড়িয়ে দেয়া কোন সুরে হাসির ঝলক কাছে দূরে, হাজারো রং ছবি আঁকে সবাই পাশে থাকে। মন খুলে বলো এক ফিলাম, আমরা উঠি ঝলমলিয়ে খুশির রঙে। 7-আপের রিফ্রেশিং ফ্লেভারে ছড়িয়ে দেই খুশি, বলে ওঠে আই ফিল আপ। অ্যাক্টিংকে জীবন আর ফেয়ার এন্ড হ্যান্ডসামকে সব সময় সঙ্গী বানিয়ে নিলাম, আর আমি হলাম বাদশা। পুরুষদের কড়া ত্বকের জন্য বিশেষভাবে তৈরি নতুন ফেয়ার এন্ড হ্যান্ডসাম, যা দেয় বেশি স্কিন ময়েশ্চারাইজেশন, বেশি ডার্ক স্পট রিডাকশন, বেশি সান প্রোটেকশন, বেশি সোয়েট কন্ট্রোল, আরো বেশি ফেয়ারনেস। বিশ্বের 1 নম্বর ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডসাম, কারণ পুরুষদের চাই বেশি। গরম হাওয়ার প্রথম ঝলকে বদলে গেল মরশুম পলকে, ঘামাচি না যে হাল করলো, এলো মরশুম ঠান্ডা ঠান্ডা ডার্মি কুলের, ঠান্ডা ঠান্ডা ডার্মি কুলের। ইয়ামি চকলেটে মোড়ানো ক্রাঞ্চি ওয়েফার আর চকো ফিলিং নিয়ে এলো নেসলে মাঞ্চ রোলস, এত মজা যে তেল কিনবো, টাকাতে ঝামেলা করিস না তো, 9টায় পৌঁছাতে হবে। দেখাচ্ছি। আই তুই আমার ব্যাগ ধরবি না, টু মাচ। আই সিএনজি, আই ওট না, সিএনজি ভাড়া তো বাঁচাই দিলাম, তেলের টাকা যে নিজেদের মধ্যে ব্যাপারই আলাদা, কিছু দেবেন আর পাবেন না তা কি হয়? প্রতিদিনের সহজ টার্গেটটা পূরণ করার পর ঠিক যত টাকার কথা বলবেন ঠিক তত টাকা ফেরত পাবেন। বোনাস পেতে ফ্রি রেজিস্ট্রেশন করুন *999*1# নম্বরে। আমরাই তো। চলো বহুদূর, গ্রামীণ ফোন। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আপনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন র্যাব কিরকম ব্যবহার করেছে এবং কি কারণে আসলে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়, কি নিয়ম কানুন মেনে? দেখুন, দুটি বিষয়। যে 10,000 লাইসেন্স, প্রথম কথা হলো অস্ত্র লাইসেন্স। অস্ত্র লাইসেন্স দেয়া বা নেয়ার ব্যাপারে র্যাবের কোনো ভূমিকা নাই। অস্ত্র লাইসেন্স দেওয়া হয় অস্ত্র আইন অনুযায়ী, এবং এটা আইন অনুযায়ী দিয়ে থাকেন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট। সাম্প্রতিককালে যে বিধি করা হয়েছে সেই বিধিতে দেখা গেছে যে এক্ষেত্রে দরকার বোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেট যিনি আছেন তাকে আপনার উপদেশ দেওয়া হয়। বড় অস্ত্র দেয় হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, ছোট অস্ত্র তো স্বরাষ্ট্রমন্ত্রীকেই দিতে হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই দিতে হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো লাইসেন্স ইস্যু করে না, মানে পরামর্শটা দিতে হয় না। আইন অনুযায়ী এটা দেয় জেলা ম্যাজিস্ট্রেট। দুই এক ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে তারা অনুশাসন পান, পরামর্শ পান, কিন্তু আইন যেটি আইন, যে আইন অনুযায়ী অস্ত্র আইন দেওয়া, অস্ত্র আইন, সে অস্ত্র আইন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট এগুলো দিয়ে থাকেন আনুষ্ঠানিকভাবে। আর দ্বিতীয় যে অংশ আপনি প্রশ্ন করেছেন যে র্যাব, দেখুন এই প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি। আমি বলেছিলাম যে দেখুন, যে কোনো হাতিয়ার মানুষের কর্ম যে উৎপাদন আছে বা সেবার যে পরিমাণ আছে এটা বাড়ায়, কিন্তু সেটা ওই সেবার পরিমাণ বা কর্ম উৎপাদনে ব্যবহৃত হতে হবে। যেমন আমি একটু উদাহরণ দিয়েছিলাম, যেটা দা বা কুড়াল, আপনি কুড়াল দিয়ে যথেষ্ট আপনার কাজ করতে পারেন, একটা দা দিয়ে ঘর কন্যা করতে পারেন, কিন্তু একটা দা দিয়ে মানুষও খুন করতে পারেন, একটা কুড়াল দিয়ে কুড়ালও খুন করতে পারেন। তো র্যাবকে সৃষ্টি করা হয়েছিল আপনার কতিপয় বিশেষ অপরাধের তদন্ত করার জন্য, কতিপয় বিশেষ অপরাধ দমন করার জন্য, এবং সেই কাজ যতক্ষণ পর্যন্ত আপনার সংশ্লিষ্ট রাজনৈতিক কর্তৃত্ব যথাযথভাবে আপনার র্যাবের উপর অর্পণ করেছে ততক্ষণ র্যাব ভালো কাজ করেছে। কিন্তু যখন রাজনৈতিক কর্তৃত্ব সেই কাজটি করতে সক্ষম হয়নি তখন কিন্তু র্যাব এই কাজটি করতে পারেনি। যেমন আপনার ওই তথাকথিত অপারেশন ক্লিন হার্টের কথা ধরুন, আপনার 2002 সাল বা 3 সাল থেকে যখন এটা করা হলো, তখন যে আপনার শয়ে লোককে খুন করা হলো, এবং খুন করার জন্যে
কেবলমাত্র র্যাব নয়, সামরিক বাহিনীকে পর্যন্ত আদেশ দেওয়া হলো। দেওয়ার পরে তারা বলা হলো যে যাদেরকে খুন করা হয়েছে সেই খুনের কোনো বিচার হবে না, তাদেরকে রেহাই দেওয়া হলো। এই ধরনের যে কাজ, আমি মনে করি এই ধরনের কাজ করা কোনো সময় উচিত নয়। এর বিপরীতে যখন ধরুন আমরা র্যাবকে পরিচালনা করেছি, র্যাব পরিচালনার ক্ষেত্রে কিছু কিছু লোক আপনার জীবন হারিয়েছে দুই ক্ষেত্রে। এক ক্ষেত্রে হলো পলায়ন পর কোনো অপরাধীকে ধরার ক্ষেত্রে র্যাব যদি অস্ত্র প্রয়োগ করে থাকে সেটা আইনসম্মতভাবে করেছে, কিংবা র্যাব কিংবা অন্য কোনো নিরাপত্তা বাহিনীকে যখন তারা চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে গেছে, প্রতিরোধ করেছে, তখনও কিন্তু র্যাব তাদের বিরুদ্ধে যথাযথ শক্তি প্রয়োগ করার আইনগত অধিকার প্রয়োগ করেছে। এবং এই দুটি বিষয় লক্ষ্য রেখে আপনার 2009 থেকে শুরু করে এখন পর্যন্ত আপনার এটা চ্যালেঞ্জ করে আমরা বলতে পারি পরিসংখ্যান নিন যে র্যাবের আওতায় এই তথাকথিত যে খুনের কথা বলা হয়েছে এদের সংখ্যা 2001 থেকে 2007 সাল পর্যন্ত যত খুন হয়েছে তার তুলনায় অনেক কম। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আপনি দা কুড়ালের কথা বলছিলেন, এখন সেফটি রেজার দিয়েও দাড়ি শেভ করা যায় এবং খুর দিয়েও দাড়ি শেভ করা যায়, খুর দিয়ে গলাও কাটা যায়। র্যাবকে আপনি সেফটি রেজার না খুর, কোনটা মনে করেন? আমি মনে করি আপনার যদি এই অ্যানালজিতে আপনি আমি আপনার ওই নিরাপত্তা সেফটি রেজারই আমি মনে করব। আপনি র্যাবকে আপনি তাই মনে করছেন। জেনারেল ইব্রাহিম, আপনি হাসছেন, তবু আমি জেনারেল ইব্রাহিমের কাছে নারায়ণগঞ্জ নিয়ে আরেকটি প্রশ্নই করতে চাইবো যে আপনি নারায়ণগঞ্জের যে ঘটনাটি, 7 খুনের ঘটনাটি এখন যে দিয়ে গড়াচ্ছে, আপনি মনে করেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে কি করতে হবে, আপনার কি দাবি থাকে? আমি হাসছি একটা কথা থেকে, গতকাল মাত্র এখন থেকে ঠিক 24 ঘন্টা আগে চট্টগ্রাম মহানগরের 5 থানার একটা বড় বিল্ডিং এর কনফারেন্স রুমে আমরা চাটগাবাসী নামক একটা প্রতিষ্ঠানের আলোচনা সভা চলছিল, নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, চাটগাইয়া ভাষা রক্ষা করার জন্য, সাম্পান রক্ষা করার জন্য ইত্যাদি। তো আমি বলতে চাচ্ছি যে আমি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাও বটে, আমার একটা ইমেজ স্বার্থ আছে, সেনাবাহিনী নামক একটা প্রতিষ্ঠানের ইমেজ স্বার্থ আছে, আবার রাজনৈতিক দল করি, জোট করি, জোটের একটা স্বার্থ আছে। এর মধ্যে এই 3 ভদ্রলোক সার্ভিং অফিসারদের মুখে চুনকালি দিয়ে দিছে, র্যাব নামক প্রতিষ্ঠানের মুখে চুনকালি দিয়ে দিছে, সামরিক বাহিনী নামক 3টা বাহিনীর মুখে চুনকালি দিয়ে দিছে, এবং যেই সরকার তাদেরকে পরিচালনা করছিল তাদের মুখে চুনকালি দিয়ে দিছে। বাপ দাদা নানা শ্বশুর শাশুড়ি দুনিয়ার যে যেদিক দিয়ে আছে যারা তাদের গঠন করছে তাদের মুখে চুনকালি, তাদের মুখেও দিয়েছে, শিওর শিওর। তা আপনি যেরকম ভাবে ওনাকে জেরা করছিলেন, ওই কালকের কথা মনে করিয়া যে যার যার স্বার্থ রক্ষার জন্য তারা সমিতিবদ্ধ সংঘবদ্ধ হবে। আপনার নিকট আমার আবেদন, এই 3 জনকে নিয়ে প্রথম আবেদন আপনার এখানে মনে হয় 7 দিন বা 10 দিন আগে আবারও করেছিলাম, আমরা একটা জুডিশিয়াল কমিশন চাই যেন সুপারফিশিয়াল কোনো কাজ না হয়। নাম্বার 2, এই জুডিশিয়াল কমিশন আমাদেরকে জানাবে র্যাবের এই অধঃপতনের পিছনে কারণ কি, তারা ভালো কাজ করার পরেও, এত ভালো কাজের পরেও why they are unwanted in the country। কমরেড খালিকুজ্জামান, আপনার কাছে প্রথম প্রশ্নটা আবার করতে হচ্ছে, কারণ দর্শকরা এই প্রশ্নটা আবার করছে যে দক্ষিণ এশিয়ায় বা এই উপমহাদেশে বাম রাজনীতির ভবিষ্যৎ কি? একটু না বললে আবার একটু হয় যে সেটা হলো ওনার বলছেন যে কতগুলি ঘটনা, যেমন সেটা হলো বলছেন যে র্যাবের এই কাজ, তারা কি কাজ করবে। তাহলে এই যে বালুমহাল দখল করেছিল, 70-80টা অবৈধ স্থাপনা ছিল এবং ফেন্সিডিল 3000-4000 বোতল শুধু এতদিন ধরে ছিল, তাহলে এদের কাজটা কি ছিল? এখানে আপনি তাদের কাজের কথা বলছেন যে ইয়ে করবে, তারা এই অপরাধমূলক কার্যকলাপ গোয়েন্দাগিরি করবে। তো কি গোয়েন্দাগিরি করলো যেগুলি দেখতে পেল না? ফলে এখানে যে দুর্বৃত্তায়ন যত বেশি বাড়তে থাকবে তত কিন্তু অপরাধগুলি বাড়তে থাকবে। এখন যে কথাটা আসছে যে র্যাবের ভালো কাজ আর খারাপ কাজের ব্যাপার না, বেআইনি রাস্তা যদি আপনি আইনের কাজ করতে যান তাহলে সেটা কিন্তু অপরাধকে আরেকটা অপরাধ দিয়ে চাপা দেওয়া হয়, এবং সেটা ক্ষমতাবান এবং বিত্তশালী তাদের পায়ের নিচে আইন পিষ্ট হয় এবং ক্ষমতাহীন সাধারণ মানুষ তাদের মুখের সামনে সাপের ফনার রূপে অথবা মাথার উপর বাজ পাখি থাবার মতো করে এটা বিচরণ করতে থাকে। ফলে এইরকম একটা অবস্থার মধ্যে নারায়ণগঞ্জের ঘটনাটা শেষ করে আমি ওই পয়েন্টে আসি, কারণ সেটা হলো যে চন্দন সরকার যদি না মারা যেত, এই যে আইনজীবী এবং যে দেখলো কেন সেজন্য মারা গেল, লাশগুলি যদি ভেসে না উঠতো, এবং সাংবাদিকরা ওই যে বস্তা র্যাবের যে রেশন সেই বস্তার যদি ছবি না নিত তাহলে হয়তো এটা এইভাবে আসতো, ইটের ছবি। এখন এই সবকিছু মিলে এটা আসলো, এটা বরঞ্চ এই দুর্বৃত্তায়িত রাজনীতি এবং এই সন্ত্রাসী ও রাষ্ট্রীয় সন্ত্রাস, ব্যক্তি সন্ত্রাসের এই যে চেহারা, সেটাকে নারায়ণগঞ্জ উন্মোচিত করেছে। এইবার যে কথাটা আসছে সেটা হলো বামপন্থা রাজনীতির কথা। আমার মনে হয় যে তাহলে আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর আপনার কাছে শুনতে চাইবো যে বাম রাজনীতির ভবিষ্যৎ উপমহাদেশে, এবং ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এবং জেনারেল ইব্রাহিমের কাছে শুনতে চাইবো যে রাজনীতি, আওয়ামী লীগ এবং জোট রাজনীতির ভবিষ্যৎ। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আজকের বাংলাদেশ
সৌজন্যে গ্রামীণ ফোন। এবার সৃষ্টি হবে, ধ্বংস হবে, বন্ধু হবে, গল্প হবে, পৃথিবী হবে আমার ইমাজিনেশনে। লাইফ আমার কথা বলে, রাস্তা আমার পথে চলে। My way, the highway, আমি জীবনে ডাক। পৃথিবী তৈরি হবে আমার ইমাজিনেশনে, আর সাথে আছে বন্ধু, ফ্রি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার, 75 MB 3G 25 টাকায়। সাথে থাকছে আরো অনেক কিছু। জয়েন করতে ডায়াল *111*44*1#। চলো বহুদূর, গ্রামীণ ফোন। ইয়ামি চকলেটে মোড়ানো ক্রাঞ্চি ওয়েফার আর চকো ফিলিং নিয়ে এলো নেসলে মাঞ্চ রোলস। এত মজা যে ইনি হচ্ছেন ছোট সুলতান, বাহাদুর হুঁশিয়ার, কিন্তু দুধ দেখলেই পালিয়ে যান। মায়ের শুধু একটাই খায়েশ, দুধের গ্লাস কি করে হবে শেষ। তাই দূর দেশ থেকে এলো মূল্যবান জাফরান আর পুষ্টিকর বাদাম। এভাবেই জাফরান আর বাদাম মিলে তৈরি হলো নতুন হরলিক্স জাফরান ও বাদাম। কাল হোক কি আজ, দুধের গ্লাস অলওয়েজ খালাস। হরলিক্স গ্রোথের 5টি চিহ্নকে ইমপ্রুভ করে। আমার লাইফে নবরত্ন তেল পাশে ছিল। নটি জড়িবুটির গুণসম্পন্ন নবরত্ন তেল মাথা ধরা ক্লান্তি, টেনশন আর অনিদ্রা দূর করে। ঠান্ডা ঠান্ডা, কুল কুল। ডক্টর, দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? 1. ব্রাশ করা। 2. ফ্লস ব্যবহার করা। 3. মাউথওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। গরম হাওয়ার প্রথম ঝলকে বদলে গেল মরশুম পলকে। ঘামাচি না যে হাল করলো, এলো মরশুম ঠান্ডা ঠান্ডা ডার্মি কুলের। ঠান্ডা ঠান্ডা ডার্মি কুলের। তেল কিনবো, টাকাতে ঝামেলা করিস না তো, 9টায় পৌঁছাতে হবে। দেখাচ্ছি। আই, তুই আমার ব্যাগ ধরবি না, টু মাচ। আই সিএনজি, আই ওট না, সিএনজি ভাড়া তো বাঁচাই দিলাম, তেলের টাকা যে নিজেদের মধ্যে ব্যাপারই আলাদা। কিছু দেবেন আর পাবেন না তা কি হয়? প্রতিদিনের সহজ টার্গেটটা পূরণ করার পর ঠিক যত টাকার কথা বলবেন ঠিক তত টাকা ফেরত পাবেন। বোনাস পেতে ফ্রি রেজিস্ট্রেশন করুন *999*1# নম্বরে। আমরাই তো। চলো বহুদূর, গ্রামীণ ফোন। জীবনের আরো বেশি কিছু এখন হাতের মুঠোয়। ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডসাম 10-এ 10 দিচ্ছে 10 টাকায় 10 গ্রাম প্যাক। চুলের সাজে এবার মাতবে সবাই জটহীন মসৃণ চুলের জন্য। এখন সানসিল্ক 375 ml শ্যাম্পুর সাথে 60 ml কন্ডিশনার ফ্রি। ইয়ামি চকলেটে মোড়ানো ক্রাঞ্চি ওয়েফার আর চকো ফিলিং নিয়ে এলো নেসলে মাঞ্চ রোলস। এত মজা যে ভালো লাগে ভিড়ের মাঝে একটুখানি আলাদা হতে। ভালো লাগে ভালো লাগা একটুখানি বাড়তি পেতে। সাথে থাকা যখন তখন না চাইতেও মুগ্ধ হওয়া। কখন যেন হঠাৎ করে ভালো লাগে হারিয়ে যায়। গ্রামীণ ফোন স্টার প্রোগ্রাম মানেই আ ওয়ার্ল্ড অফ প্রিভিলেজেস। থাকছে হাজারটা লাইফস্টাইল ও প্রায়োরিটি অফার। আপনার স্টার স্ট্যাটাস জানতে ডায়াল করুন *111*9*1#। চলো বহুদূর, গ্রামীণ ফোন। আজকে বাংলাদেশে কমরেড খালেকুজ্জামান, আমরা খুব অল্প সময় আপনার কাছে বাম রাজনীতির ভবিষ্যৎ জানতে চাইবো। আপনি প্রথম ভারতের কথা যদি বলেন, পশ্চিমবঙ্গের কথা বলেন, 27 বছরের শাসনের মধ্যে তারা ভুলে গিয়েছিল তাদের বিপ্লবী দায়িত্ব। ফলে আপনি বাম রাজনীতি বুর্জুয়া কায়দায় সেটা চর্চা করতে গেলে তার পতন অনিবার্য। ফলে একসময় আমরা সোভিয়েত ইউনিয়নে দেখেছি যে অর্থনৈতিক নিয়ম যদি হয় পুঁজিবাদী, তাহলে সমাজতন্ত্র টিকবে না। ফলে সেদিন একটা সময় এসে 56-এর পরে
যে ইনসেন্টিভের নামে যে নীতি সমাজতন্ত্র টিকবেও না আসবেও না, এটা কেমন তন্ত্র? না কেন, 700 বছরের পুঁজিবাদ উত্থান পতনের বহু ইতিহাস আছে। সমাজতন্ত্র থেকে সাম্যবাদ একদিনে যাবে না, ইট ইজ এ ট্রানজিটরি ফেজ। উত্থান পতনের বহু ইতিহাস অতিক্রম করে সে সেই জায়গায় যাবে। এবার আসি ভারতের, এটা হলো আজকে মানুষের সামনে এই কথাটা এসছে যে বামপন্থার রাজনীতি, তাদের যে বিচ্যুতি এবং তারা যেটা ভুলে গিয়েছিল তার খেসারত তাদের দিতে হয়েছে। বাংলাদেশেও এখানে বামপন্থীরা তারা নিজেরা নিজেদের কোমরের শক্তির উপর না দাঁড়িয়ে হয় সবসময় দুলেছে, তাহলে বুর্জুয়ার শক্তির উপর নির্ভর করে বা তাদের কোনো একটা পক্ষ অবলম্বন করে এখানে বামপন্থী রাজনীতির বিকাশ হবে না। এবং বিগত দিনে এই প্র্যাকটিসের যে শিক্ষা মানুষের সামনে সেটা অনেক বেশি উদ্ভাসিত উন্মোচিত হয়ে আছে এবং এটাই আগামী দিনে বামপন্থী রাজনীতির বিকাশের রাস্তা খুলে দিচ্ছে। এবং সেই অর্থে বাম রাজনীতির দুর্গতির যে অন্ধকার ছায়া, রাতটা অনেক গভীর হয়েছে, আগামী দিনে তার যে উদ্বোধন বা সেটার যে আবার মানে যে বিকাশের যে সেটা কিন্তু অধিক কাছাকাছি। তাহলে জন্য একটা ছোট প্রশ্ন করি, সিঙ্গুরে যে টাটার কোম্পানি করার জন্য বাধা দিয়ে রক্তপাত হলো এবং প্রায় পশ্চিমবঙ্গের বাম সরকার পড়ে গেল, সেই টাটার কোম্পানিকে প্রায় হাতে পায়ে ধরে গুজরাটে নেওয়ার পরে আবার নরেন্দ্র মোদী অনেক সাফল্য পেলেন, এই দুটি দিককে আপনি কিভাবে দেখেন যদি একটু ইয়ে করে বলেন? না, সেটা হলো যে ওই জমি নষ্ট করার দরকার নাই তো, সেখানে যেটা ছিল যে এটা ইন্ডাস্ট্রি করতে পারে না তা না, ইন্ডাস্ট্রি করবে না কেন, ইন্ডাস্ট্রি করবে, কিন্তু সেখানে আন্দোলনটা হয়েছিল যে আমি 3 ফসলি জমি কেন নষ্ট করব। তাহলে যে জায়গা ওখানে যদি আমি ওই জমির কাছে বিদ্যুৎ পানির সুবিধার জন্য একটা শিল্পপতি শুধু তার সুবিধা দেখবো আর সেখানে হাজার হাজার কৃষক তারা ক্ষতিগ্রস্ত, সেটা তো না। কারখানা করতে পারবে না কেন, কারখানা তো করতেই পারবে, জায়গা তো আছে, যেখানে 1 ফসলি জমি সেখানে করেন, আপনি কেন এখানে আবাদি জমি নষ্ট করবেন? আপনি বলছেন যে সেই আবাদি জমির ক্ষেত্রে। যাই হোক, আমি ডক্টর মহিউদ্দিন খান আলমগীর আপনার কাছে আসি যে আপনি আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি দেখেন এই প্রেক্ষাপট, সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে? আমার বিবেচনায় আওয়ামী লীগ মধ্যমপন্থী রাজনৈতিক দল। আওয়ামী লীগ ধনতন্ত্রের যেটা ভালো আছে সেই অংশটা গ্রহণ করেছে, আর ঠিক তেমনি আপনার সমাজতন্ত্রের যে ভালো উপকরণগুলো আছে সেই উপকরণ গ্রহণ করেছে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, সমাজতন্ত্র থেকেই আমরা সমতার প্রত্যয় পেয়েছি। সমতার প্রত্যয় আমরা আমরা জোরদার করেছি মূলত সুযোগের সমতা সকলের জন্য সমান করার জন্য। এটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এবং স্বাস্থ্য পরিষেবা বিস্তৃত করার মাধ্যমে আর অবকাঠামূলক সুযোগ সবার জন্য উন্মোচিত করার মাধ্যমে। এই তিনটি উপকরণ কিন্তু আমরা সমাজতন্ত্র থেকে নিয়েছি, ধনতন্ত্র আওয়ামী লীগ নিয়েছে। আলমগীর, আপনি ইচ্ছা করলে এটা আমেরিকান গণতন্ত্র থেকেও নিতে পারতেন, আমেরিকান অর্থনৈতিক সিস্টেম তো এমনই। আমেরিকার কথা বলছি, আমেরিকার অর্থনৈতিক সিস্টেম তো এমনই। আমেরিকা এই যে তিনটি উপকরণ, আমেরিকা তার অর্থনীতি নিয়ে তার অর্থনৈতিক সংস্কার করেছে বলে আমেরিকা বেঁচে গেছে, সমাজতন্ত্রের মতো বিফলে যায়নি। ঠিক তেমনি আপনার যারা ডানপন্থী বলে নিজেদেরকে প্রচার করেন, সেই ডানপন্থীদের সবচেয়ে বড় অবদান যেটা, সেটা হলো সৃজনশীলতার অনুকূলে সমর্থন, সামাজিক সমর্থন। এই সৃজনশীলতার অনুকূলে সামাজিক সমর্থন যদি না থাকে তাহলে কোনো দেশ আপনার উপরে উঠতে পারে না। যেমন একটি উদাহরণ দিচ্ছি, একটি ছেলে 3য় বিভাগে পাশ করলো, আরেকটি ছেলে 1ম বিভাগে পাশ করলো, আরেকটি ছেলে আপনার 2য় বিভাগে পাশ করলো। আমি সমতার নামে ওই 1ম যে হয়েছে তাকে 2য়তে নামাতে পারি না, ঠিক 3য় যে হয়েছে তাকে 2য়তে উঠাতে পারি না। এই যে নির্ধারণ সত্যিটি, এই সত্যিটি গ্রহণ করে সমাজ মাফ করবেন, ধনতন্ত্রের তরফ থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে কথাটা বলা হয়েছে সেটা হলো সৃজনশীলতা বাড়াতে হবে, সন্দীপনী শক্তি যে আছে সেই শক্তিটা বাড়াতে হবে। তো এই দুটির সংমিশ্রণ, ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের সংমিশ্রণ নিয়ে যাতে সকল মানুষের জীবনকে আমরা বিকশিত করতে পারি, সকল মানুষকে সমান অধিকার সম্পন্ন মনে করে তার নীতি আওয়ামী লীগ গ্রহণ করেছে। জেনারেল ইব্রাহিম, বিএনপি সহ 19 দলীয় জোটের ভবিষ্যৎ আপনি কি দেখেন? অত্যন্ত উজ্জ্বল দেখি। এ কারণে দেখছি যে আমরা আশা করি বর্তমান শাসক রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ভুলগুলি গত 12 মাস, গত 14 মাস, 24 মাসে যা করেছেন সেগুলো বুঝতে পারবেন। শাসক দল ভুল বুঝতে পারলে বিএনপির ভবিষ্যৎ উজ্জ্বল হবে। নিশ্চয়ই বিএনপির ভবিষ্যৎ উজ্জ্বল হবে। যারাই প্রত্যক্ষ উন্মুক্ত জনগণের অংশীদারিত্বমূলক গণতন্ত্রে বিশ্বাস করে তাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আওয়ামী লীগের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই মর্মে আপাতত আপনি সাফার করতে পারেন। আওয়ামী লীগের বিএনপির ভবিষ্যৎ উজ্জ্বল একই সুতায় গাঁথা। একই সুতায় গাঁথা না, একজনেরটা 5 বছরের মধ্যে আপনি ফল দেখবেন, আরেকজনটা হয়তো 20 বছর পরে দেখতে পারেন যদি হায়াতে বেঁচে থাকেন। 19 দলীয় জোট মনে করে বাংলাদেশের বর্তমান শাসনকারী যারা, তাদের পার্শ্ববর্তী দেশের সরকার নিজেরা যেহেতু জনগণের অংশীদারিত্বমূলক গণতন্ত্র প্র্যাকটিস করে তার আনন্দটা উপভোগ করেছে, তারা প্রতিবেশীর জন্য ওই একই আনন্দ চাইবে। তারা চাইবে না যে আমি খাইলাম দুধ
আর প্রতিবেশীকে দেওয়া গোল, এই জিনিসটা আশা করি তফাৎটা বুঝবে। আর আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কেন বলছি, আমরা নৈতিকতার উপরে আছি, আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপরে আছি এবং প্রতারণামূলক গণতন্ত্রের বিপক্ষে আছি। আমরা চাই জনগণ যেন ভোট দিতে পারে এবং এই সুযোগের নির্বাচন guarantee। বর্জনের অনুকূলে আছে না, নির্বাচন বর্জন অর্থাৎ আপনারা প্রতারণামূলক নির্বাচন করলে আমরা বর্জন করতে বাধ্য। আমরা আশা আপনি করব যে- এক ঘন্টার বিতর্ক করেন, সাহেবের সঙ্গে বিতর্ক নির্বাচন- করবেন। আমরা আশা করব- নির্বাচন অনুষ্ঠান করার আগে- আমরা আশা করব যে প্রতিনিধিত্বমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচন গণতন্ত্র অনুষ্ঠান প্রতিষ্ঠিত করার আগে হবে। সেটা প্রতিষ্ঠামূলক আজকের হবে। অনুষ্ঠানে আসার জন্য যেমন কমরেড খালেকুজ্জামান, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, জেনারেল ইব্রাহিম, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে